আলাইকুম, আমি ফরহাদ। আমরা গত ক্লাসে অর্থের সমমূল্য থেকে রাজশাহী বোর্ড 24 থেকে বোর্ড কোশ্চেনটা করিয়েছি। আজকে দেখো, এটা কুমিল্লা বোর্ড ও চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেনটা আসছে অর্থের সমমূল্য থেকে। এখানে বলছে, জনাব অয়ন সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করে। তিনি এককালীন প্রাপ্ত অর্থ 8 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে, জমা রাখতে চান মানে তোমার কাছে এই 8 লক্ষ টাকা আছে, তাহলে এটা হচ্ছে কোন মূল্য? বর্তমান মূল্য। তাহলে আমাকে অবশ্যই ভবিষ্যৎ মূল্য বের করার জন্য বলবেই। তো তোমার কাছে যেহেতু 8 লক্ষ টাকা আছে, তুমি কি করবে? বিভিন্ন ব্যাংকে যাবে। তাহলে তোমাকে যে ব্যাংক সুদ বেশি দিবে, বা আমি হিসাব করে দেখতেছি যে এই ব্যাংকে আমাকে বেশি সুবিধা দিচ্ছে, বা এই 8 লক্ষ টাকা জমা রাখছি, আমার 5 বছর পর যে ব্যাংকে তোমাকে টাকা বেশি দিবে আমি ও ব্যাংকেই রাখবো। এক্ষেত্রে বলছে, অরিত্র ব্যাংক তাকে বার্ষিক 9% হারে মুনাফা প্রস্তাব দেয়। অপরদিকে নক্ষত্র ব্যাংক তাকে 8.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তাহলে এখানে বলছে যে, জনাবয়ন অরিত্র ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন। এই অঙ্কে খেয়াল করলে দেখবে যে এটা বেশিরভাগই স্টুডেন্ট বিগত পরীক্ষায় ভুল করে আসছে। এখানে খেয়াল করলে দেখবে যে এই অঙ্কের সময় দেয় নাই, এই অঙ্কের কোনো জায়গায় সময় দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, সময় যেহেতু না দেয় তাহলে আমরা কি করব? সময় যেহেতু দেয় নাই, তোমরা সবাই 1 বছর ধরেই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সলভ করি। দেখো, তাহলে আমরা লিখব যে, গ নম্বর আনসারটা লিখব যে, দেওয়া আছে বর্তমান মূল্যটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? আমার পিবি দেওয়া আছে। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য কত টাকা আছে? 8 লক্ষ টাকা। আর সময় যেহেতু নাই, আমরা সময় সমান 1 বছর ধরব। তারপর সুদের হার কত পার্সেন্ট দিবে? আয় সমান 9%। 9কে আমরা 100 দ্বারা ভাগ করলে পাবো যে 0.09। এখানে কিন্তু চক্রবৃদ্ধি বলে নাই, বার্ষিক বলছে। বার্ষিক বললে বার্ষিক 1। তাহলে 1 লিখলেও যে কথা, না লিখলেও এক কথা, সেজন্য আমরা লিখব না। তাহলে এখন বের করতে হবে এফবি। তো এইভাবে যেভাবে লিখতেছি তোমরা এভাবেই আনসারটা করবে। দেখো, তাহলে খেয়াল কর। লিখব যে, আমরা জানি এফবি সমান পিভি ইন্টু 1+IN। আর যদি চক্রবৃদ্ধি থাকে, আমরা n এর সাথে গুণ করব এবং i এর সাথে ভাগ করব। তাহলে আমার বর্তমান মূল্য কত টাকা আছে? 8 লক্ষ টাকা। তাহলে লিখলাম 8 লক্ষ। এখানে কিছু না মানে গুণ আছে, লিখলাম 1+0.09, পাওয়ার হচ্ছে n। তাহলে এখন কি করব? 8 লক্ষের জায়গায় 8 লক্ষ বসালাম, গুণ দিলাম। তাহলে আমরা ক্যালকুলেটর নিই। তাহলে প্রথমে কি করবা তুমি? 0.09 প্লাস 1 লিখলাম, পাওয়ার দেব কত? 1। তাহলে পাওয়ার যেটা দিই ওটাই বের হবে। তাহলে লিখলাম 0.19। তাহলে এখন আমরা গুণ করব, গুণ 8 লক্ষ। তাহলে আমার টাকা বের হচ্ছে 8,72,000 টাকা। তাহলে এটাই হবে আমার ঘয়ের মধ্যে আনসার। তোমরা লিখবে তাহলে, জনাব অয়ন অরিত্র ব্যাংক থেকে মেয়াদ শেষে 8,72,000 টাকা পাবে। তারপরে আমরা দেখো শেষ কোশ্চেনটা করি। বলছে, জনাব অয়নের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক। এখন কোনটি অধিক লাভজনক বা কী বললে, এটার জন্য খেয়াল করতে হবে। এটার জন্য আমাদের 2টা ব্যাংকই বিশ্লেষণ করতে হবে। তাহলে একটা ব্যাংক তো বের করছি 8,72,000 টাকা। তাহলে নক্ষত্র ব্যাংকটা দেখি ও ব্যাংকে কত টাকা বের হয়। তাহলে যেটা হবে ওটাই আমরা নিব।
খেয়াল করো, তাহলে লিখব যে ফিবি সমান 8 লক্ষ দেওয়া আছে ফিবি সমান 8 লক্ষ। তারপরে এখানে খেয়াল করো সুদের হার কত বলছে 8.5%। আর এখানে কি সময় বলছে বলে নাই। তাহলে আমরা প্রথমটাতে যে সময় ধরছি, দেখো তুলনা করতে হলে সময় কিন্তু সেম হতে হবে। একটা 2 বছর আর একটা 1 বছর থাকলে হবে না। এখন এমন অঙ্ক আছে, যেমন ধরো গ নম্বরে 5 বছর দিয়ে অঙ্ক করছে, কিন্তু গ নম্বরে দিছে 8 বছর। তাহলে এইভাবে হবে না, তোমাকে হয় 5 বছর দিয়ে করতে হবে, নয় 8 বছর, ওটারে 5 বছরে 8 বছরে কনভার্ট করতে হবে। আমাদের টাকা বা কোথায় রাখা অধিক লাভজনক এটা বললে আমাদের বছরটা খেয়াল রাখতে হবে, বছরটা কিন্তু সেম হতে হবে একই বছরে। তাহলে আমরা বুঝবো কোনটা লাভজনক, কোনটা তেল রাখা লাভজনক নয়। তাহলে সময় সমান দিব 1 বছর। তারপরে সুদের হার সমান কত 8.5%। আয় সমান 8.5%। 8.5% গেলে কি আমরা 0.085। তোমরা কি করবা, ক্যালকুলেটার নিয়ে 8.5 ভাগ 100, তাহলে বেরোছে কত 0.085। তারপরে আমাদের এখানে চক্রবৃদ্ধির মান কি বলছে, 8 চক্রবৃদ্ধির মান বলছে এখানে মাসিক একটা কথা বলছে। তো আমরা মাসিক বললে কত জানি 12, মানে তোমাকে প্রতি 1 মাস অন্তর অন্তর সুদ দিবে। তাহলে মাসিক বললে এম সমান 12 বার, মাসিক বললে তাহলে 12 বার। তাহলে আমরা লিখি, আমরা জানি FB সমান FB 1 প্লাস IN গুণ M ভাগ M। তাহলে আমরা জানি কি চক্রবৃদ্ধি থাকলে N এর সাথে গুণ আর সুদের হারের সাথে ভাগ। তাহলে বর্তমান মূল্য আমার কাছে কত টাকা আছে 8 লক্ষ টাকা। 1 প্লাস 0.085 ভাগ দিব 12 আর গুণ করব 1 গুণ 12। এখন আমরা জানি গণিতের বেলায় আমাদের প্রথমে ভাগের কাজ করতে হয়। কিসের কাজ, ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ। তাহলে আমরা প্রথমে সুদের হারকে 12 দিয়ে ভাগ করব। তাহলে লিখব যে 0.085 ভাগ 12 দিছি। তারপরে যোগ করব 1, যোগ 1। এখন পাওয়ার দিব কত 12কে 12, পাওয়ার 12। তাহলে এই টাকাটা বেরোচ্ছে, এটা আমরা লিখব গুণ 1.0883৯ যেটা আছে আমরা পুরোটা লিখব। তাহলে এর সাথে এবার কি করব 8 লক্ষ গুণ করব, 2 3 4 5। তাহলে আমার এই ব্যাংকে বের হয়েছে 8,70,712 টাকা। এখন খেয়াল করো, একটাতে বেরোছে কত টাকা 8,70,712 টাকা, আর একটাতে বেরোছে কত, যেমন নক্ষত্র ব্যাংকে বেরোছে কত, এই নক্ষত্র ব্যাংকে হচ্ছে যে 8,70,712 টাকা, আর একটা হচ্ছে যে 7,72,000 টাকা। তাহলে আমরা তো বুঝবো কোনটাতে লাভজনক। আমাদের যেহেতু এটা বেশি সুদ দিচ্ছে 2,000 টাকা বেশি, তাহলে আমরা এই ব্যাংকে রাখবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।